চলুন আজ ভারতের এমন একটা অঞ্চলের গল্প শোনা যাক যেটা কিনা দেশের মোট আয়তনের প্রায় ৮%, অথচ মূল ভূখণ্ডের সাথে জুড়ে আছে মাত্র ২২ কিলোমিটার চওড়া এক ফালি জমি দিয়ে। ভাবা যায়? আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব পুরো উত্তর পূর্ব ভারতের একটা বড় চিত্র, এর ইতিহাস, আর তারপর সেখান থেকে আস্তে আস্তে ফোকাস করব একটা নির্দিষ্ট রাজ্যের ওপর, সিকিম। জানব কি এমন নাটকীয় ঘটনা ঘটেছিল যার ফলে এই অঞ্চলের শেষ স্বাধীন রাজ্যটা ভারতের ২২তম রাজ্য হয়ে গেল। আচ্ছা, উত্তর পূর্বকে যদি ঠিকমতো বুঝতে হয় তাহলে সবার আগে এর ভূগোলটা বোঝা দরকার। মানে ভারতের বাকি অংশ থেকে জায়গাটা আসলে কতটা আলাদা, কতটা বিচ্ছিন্ন। এই যে কোয়াজি এনক্লেভ শব্দটা, এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের জন্য একেবারে যাকে বলে পারফেক্ট। কারণ দেখুন, শিলিগুড়ি করিডর, যেটাকে আমরা চিকেন স্নেক বা মুরগির গলা বলেও চিনি, সেটার মাধ্যমেই শুধু মূল ভারতের সাথে এর যোগাযোগ। আর ঠিক এই কারণেই এর কৌশলগত গুরুত্ব যে কতটা, তার বলার অপেক্ষা রাখে না। এবার একটু এখানকার সংস্কৃতির দিকে তাকানো যাক। কি বিশাল বৈচিত্র্য! ভাবুন একবার, নাগাল্যান্ডে সরকারিভাবে স্বীকৃত উপজাতি আছে ১৭টা, অরুণাচলে ২৬টা, আর সিকিমে ১২টা সরকারি ভাষা। আসাম বা মণিপুরের দিকে তাকালে দেখবেন নদী, উপত্যকা আর পাহাড়ের মানুষের মধ্যে কত আলাদা জাতিগত গঠন। সত্যি বলতে এ যেন একটা দেশের মধ্যে অনেকগুলো ছোট ছোট দেশ। আজকের দিনের এই বর্ডার বা সীমান্ত, এগুলো তো অনেক পরের কথা। তার বহু আগে থেকেই এই অঞ্চলটা ছিল একটা ক্রস রোড, একটা সংযোগস্থল। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে বসতি করেছে আর গড়ে তুলেছে নিজেদের শক্তিশালী সাম্রাজ্য, যাদের ইতিহাস ছিল উপমহাদেশের বাকি অংশ থেকে অনেকটাই আলাদা। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে হাজার হাজার বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে মানুষের স্রোত এসে মিশেছে এখানে। মানে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে চীন, এমনকি গাঙ্গেয় সমভূমি থেকেও মানুষ এসছে। আর এভাবেই ধীরে ধীরে উত্তর পূর্ব ভারত একটা মেল্টিং পট বা মিশ্র সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠেছে। এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, এরা কিন্তু শুধু কিছু বিচ্ছিন্ন উপজাতি বা ট্রাইব ছিল না, একদমই না, বরং এরা ছিল রীতিমতো সংগঠিত, প্রতিষ্ঠিত সভ্যতা। মণিপুরের কাংলাই পাক বা আসামের কামরূপ আর আহোম রাজ্যের কথা ভাবুন, প্রায় ৬০০ বছর শাসন করেছে তারা। এদের নিজস্ব ভাষা ছিল, প্রশাসন ছিল, আর ছিল নিজস্ব ইতিহাস। আর এদের উপর উত্তর ভারতের থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাবটাই ছিল অনেক বেশি। এরপর এলো ব্রিটিশরা। ১৯ শতকে তাদের আগমনের সাথে সাথে এই অঞ্চলের পুরো রাজনৈতিক আর জনসংখ্যার ছবিটা কিন্তু একেবারে আমূল বদলে গেল, আর সেই পরিবর্তনটা ছিল স্থায়ী। তখনকার পরিস্থিতিটা ছিল অনেকটা শত্রুর শত্রু আমার বন্ধুর মতো। একদিকে নেপালের গোর্খা রাজ্য, যারা বারবার সিকিম আক্রমণ করত, আবার তারাই ব্রিটিশদের তিব্বত যাওয়ার লাভজনক বাণিজ্যপথ আটকে রেখেছিল। তো দুজনেরই কমন শত্রু হল নেপাল, আর এভাবেই ব্রিটিশ আর সিকিমের মধ্যে একটা জোট তৈরি হল। ব্রিটিশরা কিন্তু এখানেই থেমে থাকেনি। তারা নিজেদের সুবিধার জন্য, যেমন আসামের চা বাগানের জন্য, বাইরে থেকে প্রচুর বাঙালি শ্রমিক নিয়ে আসে। আবার সিকিমেও নিয়ে আসা হয় অনেক নেপালি শ্রমিককে। এর ফলে কি হলো? স্থানীয় জনসংখ্যার যে ভারসাম্যটা ছিল সেটা পুরোপুরি পাল্টে গেল, আর এর পরিণতি কিন্তু খুব দীর্ঘমেয়াদী হয়েছিল। আচ্ছা, ১৯৪৭-এ ভারত স্বাধীন হল, কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলোকে ভারতের সাথে একীভূত করার কাজটা মোটেও সহজ ছিল না। বলা যেতে পারে প্রত্যেকটা রাজ্যের ভারতে যোগ দেওয়ার পেছনে রয়েছে এক একটা আলাদা নাটকীয় গল্প। মানে কোনো একটা সহজ ফর্মুলা ছিল না যে সবাই সেভাবে যোগ দিয়েছে। কোথাও হয়েছে আলোচনার মাধ্যমে, যেমন খাসি রাজ্যগুলো, আবার কোথাও যেমন ত্রিপুরায় রানী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। মণিপুরের গল্পটা তো আরও বিতর্কিত। আর সিকিম, সে তো একটা প্রোটেক্টরেট বা আশ্রিত রাজ্য হিসেবেই থেকে গেল। বুঝাই যাচ্ছে আলোচনা, রাজনৈতিক চাপ আর কৌশলগত প্রয়োজন, এই সবকিছুর একটা জটিল মিশ্রণ ছিল পুরো প্রক্রিয়াটা। চলুন এবার আমরা বিশেষভাবে সিকিমের গল্পটার দিকে এগোই। সিকিমের গল্প ৩৩৩ বছরের এক পুরনো রাজতন্ত্রের শেষ হয়ে যাবার গল্প। আর এটা বোধহয় উত্তর পূর্বের সবথেকে জটিল আর বিতর্কিত অধ্যায়, কারণ এর সাথে জড়িয়ে আছে রাজপরিবার, গুপ্তচরবৃত্তি আর বড় মাপের আন্তর্জাতিক রাজনীতি। প্রশ্নটা খুব সহজ। কিভাবে ১৬৪২ সালে তৈরি হওয়া একটা স্বাধীন বৌদ্ধ রাজতন্ত্র মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতের ২২তম রাজ্য হয়ে গেল? কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরটাই খুব জটিল। আপনি কাকে জিজ্ঞেস করছেন তার উপর নির্ভর করে দুটো একেবারে ভিন্ন উত্তর পাওয়া যায়। এই জটিলতার মূলে ছিল সিকিমের জনসংখ্যার গঠন।
দেখুন, একদিকে সংখ্যাগরিষ্ঠ নেপালি বংশোদ্ভূত সিকিমিরা আর অন্যদিকে সংখ্যালঘু ভুটিয়া লেপচা জনগোষ্ঠী, যারা ছিল সেখানকার এলিট বা অভিজাত শ্রেণী। রাজনৈতিক ক্ষমতা আর জমির মালিকানা সবই ছিল এই সংখ্যালঘুদের হাতে। ফলে সংখ্যাগরিষ্ঠ নেপালিরা স্বাভাবিকভাবেই অধিকার বঞ্চিত বোধ করত, আর এটাই ছিল মূল সমস্যা। এই রাজনৈতিক নাটকের মূল চরিত্র ছিল কয়েকজন। একদিকে সিকিমের রাজা বা চোগিয়াল, যিনি যে কোনো মূল্যে স্বাধীনতা রাজতন্ত্র টিকিয়ে রাখতে চেয়েছিলেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যার মূল লক্ষ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে চীনের প্রভাব থেকে বাঁচানো। এর মাঝে ছিলেন সিকিমের রাজনীতিবিদ লেনদুব দর্জি, যিনি গণতন্ত্রের জন্য লড়ছিলেন এবং রাজতন্ত্রের অবসানের জন্য ভারতের সাথে মিশে যেতে চেয়েছিলেন। আর ছিলেন আমেরিকান বংশোদ্ভূত রানী হোপ কুক, যিনি আন্তর্জাতিক মহলে সিকিমের সার্বভৌমত্বের জন্য লবি করছিলেন। বুঝতেই পারছেন, প্রত্যেকের লক্ষ্য ছিল একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তাই সংঘাতটা ছিল একরকম অনিবার্য। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। ১৯৭৩-এ রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরের বছর ১৯৭৪-এ নির্বাচনে সংযুক্তিপন্থী নেতা লেনদুব দর্জি বিপুল ভোটে জেতেন। ১৯৭৫-এর এপ্রিলে ভারতীয় সেনা রাজপ্রাসাদের রক্ষীদের নিরস্ত্র করে রাজাকে গৃহবন্দী করে। তারপর রাজতন্ত্র থাকবে কিনা তা নিয়ে একটা গণভোট হয়, যাতে প্রায় ৯৭.৫% ভোট নায়ের পক্ষে পড়ে। আর সবশেষে ১৯৭৫ সালের ১৬ই মে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম রাজ্য হিসেবে যুক্ত হয়। এখন এই পুরো ঘটনাপ্রবাহকে কেউ দেখেন সিকিমের মানুষের গণতান্ত্রিক আন্দোলন হিসেবে, আবার কেউ বলেন এটা ছিল ভারতের একটা পরিকল্পিত পদক্ষেপ। সিকিমের এই অন্তর্ভুক্তি একটা জটিল উত্তরাধিকার বা লেগেসি রেখে গেছে। শুধু ওই অঞ্চলের জন্যই নয়, ভারতের নিজের কৌশলগত সীমান্ত নীতির ক্ষেত্রেও এর প্রভাব ছিল বিরাট এবং বিতর্কিত। যিনি এই সংযুক্তির প্রধান কাণ্ডারি ছিলেন, সেই লেনদুব দর্জির একটা কথা শুনুন। তিনি পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিকিমকে ভারতের রাজ্য বানাতে আমি সব করেছি, কিন্তু কাজ শেষ হওয়ার পর ভারত আমাকে ভুলে গেছে। এই একটা উক্তি থেকেই হয়তো বোঝা যায় এই ঐতিহাসিক ঘটনাগুলোর পরের অধ্যায়টা কতটা জটিল আর তিক্ত ছিল। তবে এই সংযুক্তির একটা গুরুত্বপূর্ণ দিকও আছে। সিকিমকে ভারতীয় সংবিধানের আর্টিকেল 371F এর অধীনে কিছু বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যেমন সেখানকার স্থানীয় মানুষের জন্য জমির মালিকানার সুরক্ষা, কিছু কর ছাড় এবং তাদের নিজস্ব আইন ও রীতিনীতি রক্ষা করার অধিকার। মানে একদিকে সিকিম তার স্বাধীনতা হারিয়েছে ঠিকই, কিন্তু ভারতীয় ইউনিয়নের মধ্যে থেকেও নিজেদের পরিচয় রক্ষার জন্য পেয়েছে বিশেষ সাংবিধানিক কবচ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। একটা দেশ তার নিজের কৌশলগত নিরাপত্তার প্রয়োজন আর তার মধ্যে থাকা বিভিন্ন বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার ও স্বায়ত্তশাসনের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখবে, এই প্রশ্নটা কিন্তু শুধু ১৯৭৫-এর সিকিম বা উত্তর পূর্ব ভারতের জন্য নয়, আজকের দিনেও সারা বিশ্বের অনেক জটিল অঞ্চলের জন্য ঠিক ততটাই প্রাসঙ্গিক।